আসে মানে হৃৎপিণ্ড আঁকানো আসবেই পরীক্ষায় বলে দেওয়া যায়, এবং আসলে এইটা আঁকালে জীবনেও হবে না। বইয়ে যেভাবে আঁকানো আছে ঠিক সেভাবে আঁকানো না। যখন ঠিক সেভাবে কিভাবে আমরা আঁকাতে পারি সেটা আমি তোমাদের পরে দেখায় দিব, অথবা তোমাদেরকে ভিডিও লিঙ্ক দিয়ে দিব, তোমরা নিজেরা দেখে নিবা। সেটা দেখাই আর টাইম নষ্ট করতে পারছি না, হৃৎপিণ্ডের গঠনে আনতে পারি। তো মেইনলি হৃৎপিণ্ড বোঝার জন্য আমি এরকম করে আঁকাইছি, কারণ 9 টেনে আমরা পড়ে আসছি হৃৎপিণ্ডের 4টা প্রকোষ্ঠ থাকে, 2টা অলিন্দ 2টা নিলয়, যাতে আলাদাভাবে বোঝা যায় সেই জন্য আমি এইভাবে আঁকাইছি, বুঝতে সুবিধা হয়। কিন্তু এভাবে আঁকানো যাবে না আবার। তো হৃৎপিণ্ডের, এইটা তো হৃৎপিণ্ড, মেইনলি হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কয়টা স্তর আছে, ভিতরে কোনটা কি আমরা পরে আসতেছি। আগে মনে রাখি হৃৎপিণ্ডের বাইরে দিয়ে এক্সট্রা করে পর্দা আছে, হৃৎপিণ্ডের বাইরে দিয়ে, বুঝতে পারছি। হৃৎপিণ্ডের বাইরে দিয়ে যে পর্দা আছে এই দিক দিয়ে, এই পিণ্ডের বাইরে ধরো একটা পর্দা হৃৎপিণ্ডের সাথে এরকম করে লাগানো থাকে, একদম গায়ে খুবই কাছাকাছি থাকে এই দিক দিয়ে, মানে হৃৎপিণ্ডের খুবই কাছাকাছি থাকে এই পর্দা। আর আরেকটা পর্দা এইটারই সাথে এরকম লাগানো থাকে, এই হলো ভিতরের স্তর। আবার এর বাইরে দিয়ে পর্দার আরো একটা স্তর থাকে, সেটা ধরো এই দিক দিয়ে, সেটা ধরো এই দিক দিয়ে এইভাবে দেওয়া থাকে। তাহলে দরজা চাপায় দাও, তাহলে কথা শোনা যাবে সহজে। হ্যাঁ, তো এই দুইটা সবুজ লেয়ার আর সাথের নীল লেয়ার, এইগুলো সবই হৃৎপিণ্ডের পর্দা। এই হৃৎপিণ্ডের পর্দার নাম হলো পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের পর্দার নাম পেরিকার্ডিয়াম, এটা আমরা 9 টেনেও পড়ে আছি, তাই না? কার্ডিও শব্দের অর্থ হৃৎপিণ্ড, কার্ডিওলজিস্ট মানে হৃৎপিণ্ডের ডাক্তার, এসব আমরা জানি। তাহলে হৃৎপিণ্ডের পর্দা পেরিকার্ডিয়াম। এখন হৃৎপিণ্ডের বাইরের এই যে এই স্তরটা, এই স্তরটা নাম হলো হাইড্রাস পেরিকার্ডিয়াম। হাইড্রাস পেরিকার্ডিয়াম, পর্দার একদম বাইরের লেয়ারটা হাইড্রাস পেরিকার্ডিয়াম। আর পর্দার ভিতরে যেটা হৃৎপিণ্ডের কাছাকাছি হৃৎপিণ্ডের সাথে লাগানো আছে, এই স্তরটাই আবার 2টা লেয়ারে বিভক্ত। দেখো, তো এই স্তরটার নাম হলো সেরাস পেরিকার্ডিয়াম। এই স্তরের নাম সেরাস পেরিকার্ডিয়াম। তাহলে হৃৎপিণ্ডের পর্দার নাম পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়ামের মূলত 2টা স্তর, বাইরের স্তরের নাম হাইড্রাস পেরিকার্ডিয়াম, আর ভিতরের স্তরের নাম সেরাস পেরিকার্ডিয়াম। এইটুকু ক্লিয়ার? তো আমরা জানি যে কোনো কিছু যখন সংকোচন প্রসারণ হয়, যেমন ফুসফুস, হৃৎপিণ্ড, এগুলো যাতে ঘষা না লাগে সেজন্য চারদিক দিয়ে কিছু জিনিস থাকে না, কি থাকে? যেমন ফুসফুসের চারদিক দিয়ে প্লুরার, ভিতরে প্লুরার রস থাকে, সেরকম পেরিকার্ডিয়ামের ভিতরে তাহলে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকবে। থাকবে কই? সেইটা রাখার জন্য এই ভিতরের স্তরটা 2টা স্তরে ভাগ হয়েছে, মানে ওই ফ্লুইড গুলো এই দিক দিয়ে, এই ভিতর দিয়ে 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 এই ফ্লুইডটার নাম হলো পেরিকার্ডিয়াল ফ্লুইড। ফ্লুইড শব্দের অর্থই তো রস বা তরল পদার্থ। তো পেরিকার্ডিয়ামের ভিতরে থাকে জন্য পেরিকার্ডিয়াল ফ্লুইড বা পেরিকার্ডিয়াল রস। আর পেরিকার্ডিয়াল রসকে রাখার জন্য এই ভিতরের যে সেরাস পেরিকার্ডিয়াম, সেইটা তাহলে 2 স্তরে বিভক্ত হয়েছে, 2 স্তর ফাঁকা হয়ে গেছে, তার মধ্যে পেরিকার্ডিয়াল রস হয়েছে। ক্লিয়ার? এই যে 2 স্তর, সেরাস পেরিকার্ডিয়ামের 2 স্তর, এই 2 স্তরের আবার নাম আছে। এই 2 স্তরের বাইরের যে স্তরটা, এইটা, এইটাকে বলা হয় প্রান্তের দিকে থাকে বা প্রাচীরের দিকে থাকে, তাই আমরা মনে রাখবো এটাকে বলা হয় প্যারাইটাল স্তর। আর এই স্তরটা ভিতরে থাকে, ভিতরে, আর ভিতে ভিসেরাল, এইটাকে আমরা মনে রাখবো ভিসেরাল। যেমন প্লুরাল ক্ষেত্রেও আমরা পড়ে আসছি প্যারাইটাল প্লুরাল, ভিসেরাল প্লুরাল, সব কিছুর ক্ষেত্রে আমরা মনে রাখবো যেটা প্রান্তে থাকে, সাইডে থাকে, দূরে থাকে, প্রান্তে প্যারাইটাল, আর ভিতরে থাকে ভিতে ভিসেরাল। তাহলে প্যারাইটাল স্তর, ভিসেরাল স্তর মিলে হয় সেরাস পেরিকার্ডিয়াম। ক্লিয়ার? আর এই প্যারাইটাল আর ভিসেরাল স্তরের মাঝখানে যে স্পেস থাকে, যে জায়গা থাকে, পেরিকার্ডিয়াল স্পেস, এই জায়গাতে পেরিকার্ডিয়াল রস বা পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এইটার কারণে হৃৎপিণ্ড যখন সংকোচন প্রসারণ হয় তখন এই লেয়ার গুলো ঘর্ষণ হয় না, তাছাড়া একটা সাথে একটা ঘর্ষণ লেগে ছিল, তাই না? এখন এই যে জিনিসগুলো আমরা এতক্ষণ পর্যন্ত করছি, হৃৎপিণ্ডের আবরণী পেরিকার্ডিয়াম, বাইরে হাইড্রাস পেরিকার্ডিয়াম, ভিতরে প্যারাইটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম, এই মিলে সেরাস পেরিকার্ডিয়াম, এর মধ্যে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে। এইগুলো কি হৃৎপিণ্ডের অংশ নাকি হৃৎপিণ্ডের বাইরে এক্সট্রা করে থাকে?
এটা কিন্তু গুলানো যাবে না, এগুলো হৃৎপিণ্ডের বাইরে থাকে, আমরা এখনো হৃৎপিণ্ডের ভিতরে ঢুকি না। ওকে, হৃৎপিণ্ডের বাইরের এই পর্দাটা আমি আলোচনা করি। আর হৃৎপিণ্ডের ভিতরে যদি ঢুকি, এইটা কি হৃৎপিণ্ডের পর্দা? এটা তো হৃৎপিণ্ডের সাথেই আছে, এইটাকে বলা হয় হৃৎপিণ্ডের প্রাচীর। এইটা তোমরা সবসময় গুলাই ফেলো, হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর কয়টা, লিখে দাও 2টা, অথবা হৃৎপিণ্ডের পর্দার স্তর কয়টা, লিখে দাও 3টা। এটা মাথায় রাখা লাগবে। বাইরে যেটা এক্সট্রা করে আছে সেটা পর্দা, আর হৃৎপিণ্ডের সাথেই যেটা আছে সেটা। ওকে, তাহলে আমরা এখন হৃৎপিণ্ডের প্রাচীরের স্তর কয়টা সেটা দেখি। পর্দা যেহেতু শেষ, এটা লাভ দিছে না, একবার মিশে নিলাম আমি, মিশেই গেছে। আর রেকর্ড তো থেকেই যাবে, তোমাদের যাদের আবার ভুলে যাবে তারা আবার দেখে। তো হৃৎপিণ্ডের প্রাচীরের একদম বাইরে যে স্তর, মানে যে এই স্তরটা একদম বাইরের স্তর, এই স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম। একদম বাইরের এই স্তরকে বলা হয় এপিকার্ডিয়াম। মাঝে আছে, মাঝে, তাই মাঝে মায়োকার্ডিয়াম। এইটা হলো মায়োকার্ডিয়াম। একদম ভিতরে, মানে এই যে এই একদম ভিতরের যে স্তরগুলো আছে, এই স্তরগুলো ভিতরে আছে, একদম ভিতরে। এন্ডো মানে ভিতরে, তাই এইটাকে বলা হয় এন্ডোকার্ডিয়াম। এইটুকু তো ক্লিয়ার, তাই না? এখন কোনটা কোন টিস্যুতে গঠিত সেটা আবার মনে রাখা লাগবে, বইয়ে লেখা আছে, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। তো আমরা তো একবারে এমন ভাবে করতেছি যেন একদম সামনে থাকতে থাকে, তাই না? তাহলে তোমরা এবার চিন্তা করো, এমসিকিউ যদি আসে কোনটা কোন টিস্যুতে গঠিত, এপিকার্ডিয়ামে কোন টিস্যু থাকতে পারে? এপিকার্ডিয়াম বাইরে থাকে, আবরণ থাকতে পারে বলেই মনে হয়। তাহলে এন্ডোকার্ডিয়ামে কোন টিস্যু থাকতে পারে? আমরা তাহলে একটা জিনিস চিন্তা করি। হ্যাঁ, তোমাদের বই খুললেই, কাব্য তুমি কই জায়গায় আছো, দেখো বই খুললেই যে এইরকম একটা জিনিস পাবা, এইরকম একটা ছবি, তাই না? এখানেই দেখো, বই খোলার দরকার কি আগে? বই খুললে এরকম একটা জিনিস পাবা, দেখছো আদনান? এই যে হৃৎপিণ্ডের সাথে এরকম হলুদ হলুদ কিছু জিনিস লাগানো আছে না, এই জিনিসগুলো কি? চর্বি। এইটুকু তো ক্লিয়ার। তাহলে চর্বি থাকে বাইরের স্তরে, হ্যাঁ, এইটুকু আমরা বুঝতে পারছি। আচ্ছা, এইটুকু আমরা, যেটুকু আমরা দেখলাম সেটুকু আমরা লিখে রাখি, যে হৃৎপিণ্ডের বাইরের স্তরে চর্বি থাকে, এপিকার্ডিয়ামে চর্বি থাকে। তারপর মাঝের স্তর মায়োকার্ডিয়াম। ল্যাটিন ভাষায় মায়ো শব্দের অর্থ মাসল, মায়ো শব্দের অর্থ মাসল, এই যে মাসলের মতো মায়োফাইব্রিল থাকে, আমরা চলে আসছি এইসব। তাহলে এই জায়গা দিয়ে পেশি থাকে, পেশি। এই পেশিগুলোই যখন সংকোচন হয় তখন হৃৎপিণ্ড সংকোচন প্রসারণ হয়। তো পেশি তো তাহলে বেশি জায়গা জুড়ে থাকবে, তাই না? তো মায়োকার্ডিয়াম তো সবচেয়ে একটু দেখাই যাচ্ছে, তাহলে মায়োকার্ডিয়ামে পেশি থাকে, এইটাকেই হৃৎপেশি বলে, অনর্থক পেশি। আচ্ছা, আর এন্ডোকার্ডিয়াম থেকে দেখো এই জিনিসগুলো কি বের হয়েছে, যে এগুলা, এইগুলোর নাম কি আমরা পড়ে আসছি 9-10 এ? কপাটিকা, কপাটিকা, তাই না? বা ভালভ, ট্রাইকাস্পিড কপাটিকা বা ট্রাইকাস্পিড ভালভ, ট্রাইকাস্পিড কপাটিকা বা বাইকাস্পিড ভালভ। তাহলে এই জিনিসগুলো হলো ভালভ। ভালভ গুলো কোন স্তর থেকে আসছে? এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম থেকে বের হয়েছে। তাহলে এন্ডোকার্ডিয়াম থেকে আসার মতো প্রশ্ন হইল, কপাটিকা থাকে এন্ডোকার্ডিয়ামে, কপাটিকা কোন স্তরে থাকে, আসতে পারে কোন স্তরে থাকে? এখন আমাদের কোনটা কোন টিস্যু নিয়ে গঠিত এটা চিন্তা করা সহজ হয়ে যাবে। আমরা তো একটু আগে হৃৎপিণ্ডের ছবিতে দেখলাম, বাইরে চর্বি থাকে, এখানে চর্বি থাকে, এখানে পেশি থাকে, এখানে কপাটিকা থাকে। তো যেখানে পেশি থাকে, থাকেই ভিতরে পেশি, তাহলে এটা কোন টিস্যু? আবরণী টিস্যু, পেশি টিস্যু না যোজক টিস্যু? যেখানে থাকেই পেশি সেটা কি যোজক টিস্যু? এটা অবশ্যই পেশি টিস্যু। আদনান, তুমি কোন জগতে আছো? তাহলে মায়োকার্ডিয়ামে, মায়োকার্ডিয়াম কোন টিস্যু? পেশি টিস্যু, এটা মনে রাখা। এপিকার্ডিয়াম, এপিকার্ডিয়ামে বাইরে আবরণ থাকার কথা, কথা, কিন্তু খেয়াল করে দেখো যে আবরণ কোথায় গঠিত হয়? রক্ত এখানে কোথায় থাকে? রক্ত কি পিণ্ডের বাইরে থাকে না ভিতরে থাকে? আমাদের আবরণ কিছু বাইরে থাকে, কারণ বাইরেটা বিভিন্ন কিছু সংস্পর্শে আসতেছে, আবরণ তৈরি হচ্ছে। এখানে সংস্পর্শে আসতেছে কি পিণ্ডের বাইরের স্তর নাকি ভিতরের স্তর? রক্তের সংস্পর্শে আসে ভিতরের স্তর, তাই না? এই দিক দিয়ে রক্ত থাকে না, তাহলে ভিতরের স্তরটা রক্তের সংস্পর্শে থাকে, তাহলে রক্তকে আবৃত করে রাখবে তো ভিতরের স্তর। ভিতরের স্তরে আবরণী টিস্যুর যা যা বৈশিষ্ট্য দরকার, যা যা কাজ দরকার সেগুলো থাকে। তাহলে আবরণী টিস্যু কোন স্তরে থাকবে?
ভিতরের স্তর। তাহলে আমরা মনে রাখবো এন্ডোকার্ডিয়ামে আবরণী টিস্যু থাকে, এন্ডোকার্ডিয়ামে আবরণী টিস্যু। বাকি থাকলো কে যোজক টিস্যু। তো বাইরের জিনিসটা জাস্ট এই পিণ্ডকে ধরে রাখছে, তন্তুর মতো যোজক ধরে রাখছে বা ফ্রেম হিসাবে কাজ করছে। আমরা মনে রাখবো একটাই বেঁচে থাকে যোজক টিস্যু, এপিকার্ডিয়াম যোজক টিস্যু দিয়ে গঠিত। যদিও তোমাদের বই আবার এক এডিশনের বই লেখা আছে যে এইটা দুইটাই যোজক টিস্যু দিয়ে গঠিত, কিন্তু আমরা মনে রাখবো আসল তথ্য এইরকম যে এইটা আবরণ টিস্যু, এইটা যোজক টিস্যু, আর মাঝেরটা পেশি টিস্যু। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, হৃৎপিণ্ডের আকার আকৃতির ক্ষেত্রে হৃৎপিণ্ডের এই জিনিসটা চিকন, তাই না? যখন আমরা একটা পিরামিড দেখি, পিরামিড কল্পনা করি, এইরকম পিরামিড থাকে, তো পিরামিডের যেটা মাথা বা চূড়া, এইটাকে কি বলা হয়? শীর্ষ, ইংরেজিতে বলা হয় অ্যাপেক্স, তাই না? আর যে ভূমিটা থাকে প্রসারিত, এইটাকে বলা হয় বেজ। এটুকু আমরা জানি, বেজ মানে ভূমি আর অ্যাপেক্স মানে চূড়া। তো হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে কি বেজ নিচেরটা হওয়া উচিত না উপরে হওয়া উচিত? উপরে হওয়া উচিত। চোখাটা তো আর বেজ হয় না, চোখাটা অ্যাপেক্স হয়। তাই মনে রাখা লাগবে হৃৎপিণ্ডের ক্ষেত্রে উল্টা, নিচের সরু অংশটা অ্যাপেক্স, ত্রিকোণাকার অংশটা অ্যাপেক্স, আর উপরে থাকে বেজ। এবার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ আসি। প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা আমরা 9-10 পড়ে আসছি খুব ভালো করে। উপরের দুইটাকে বলা হয় কি? অলিন্দ। নিচের দুইটাকে বলা হয় নিলয়, নিচের নিলয়, তাই না? কিন্তু এখন টেন্স হয়ে যাবে, এখন অলিন্দ নিলয় এইসব বলা যাবে না, উপরের দুইটাকে বলতে হবে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়াম। তাহলে এইটা একটা অ্যাট্রিয়াম, এইটা একটা অ্যাট্রিয়াম। আর নিলয়কে, নিলয়কে বলতে হবে ভেন্ট্রিকল। এইটা একটা ভেন্ট্রিকল, এইটা একটা ভেন্ট্রিকল। ক্লিয়ার? এখন কোনটা কোন অ্যাট্রিয়াম আর কোনটা কোন ভেন্ট্রিকল বুঝতে কি হয়? ধরো আমি এই জায়গায় দাঁড়াইছি, হ্যাঁ, আবার এইটা হলো ডান হাত, এইটা হলো বাম হাত। তাহলে এই ধরো আমার বুকের মধ্যেখানে বা যেখানে এই জায়গায়, তারপর এইখান থেকে যদি আমরা একটু একটু করে ডানে যাই, তাহলে ডান অ্যাট্রিয়ামটা আছে এই জায়গায় ডান হাতের দিকে, আর বাম অ্যাট্রিয়ামটা আছে এই জায়গায়। তাহলে আমি চিন্তা করবো এইটা একটা মানুষের হৃৎপিণ্ড, হ্যাঁ, এই যে এইটা হলো একটা মানুষের হৃৎপিণ্ড। তাহলে মানুষের এইটা হলো ডান হাত, এটা হলো বাম হাত। তাহলে এইটা ডান অ্যাট্রিয়াম আর এইটা বাম অ্যাট্রিয়াম, এইটা ডান ভেন্ট্রিকল, এইটা বাম ভেন্ট্রিকল। এটুকু তো ক্লিয়ার? আচ্ছা, এখন ডান অ্যাট্রিয়াম আর বাম অ্যাট্রিয়ামের মাঝে একটা পর্দা আছে, তাই না? এই পর্দা, এই পর্দাটা যেহেতু দুইটা অ্যাট্রিয়ামের মাঝে আছে, তাই এটার নাম আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। আন্তঃ মানে তো দুইটা জিনিসের মাঝখানে, তাই না? আন্তঃ অ্যাট্রিয়াল পর্দা। ইংরেজিতে বললে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। ইন্টার অ্যাট্রিয়াল, দুইটা অ্যাট্রিয়ালের মাঝের সেপ্টাম মানে পর্দা। তাহলে এইটার নাম কি হবে? দুইটা ভেন্ট্রিকলের মাঝের পর্দা, তাই না? তাহলে এইটার নাম হবে ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, মানে হলো পর্দা। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম বা আন্তঃ নিলয় পর্দা। আসলে কিন্তু জিনিসটা ঘুরে ফিরে একই জিনিস, অবস্থান অনুযায়ী এইটা ইন্টার অ্যাট্রিয়াল আর এইটা ইন্টার ভেন্ট্রিকুলার। ক্লিয়ার? তাহলে এই হলো মোটামুটি হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ। এখন এইখানে কোন জিনিস আসে আর কোন জিনিস বের হয় সেইগুলো জানা লাগে। তো তো আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, দেখো প্রাচীরের কিছু তারতম্য আছে। অ্যাট্রিয়ামের প্রাচীর পুরু না ভেন্ট্রিকলের প্রাচীর পুরু হয়? কেন? আমি আঁকাইছি তাই না? এটার কারণ আছে। হৃৎপিণ্ডের কাজ কি? কাজ হলো সারা দেহ থেকে রক্ত আসবে, কোথায় আসবে? অ্যাট্রিয়ামে। তো অ্যাট্রিয়ামের প্রাচীর যদি পুরু হয়, তাহলে কি সহজে রক্ত অ্যাট্রিয়ামের মধ্যে ভেদ করতে পারবে? কিন্তু হৃৎপিণ্ড থেকে যখন রক্ত বের হবে, এখান থেকে বের হোক বা এখান থেকে বের হোক, রক্ত অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে এসে তারপর ভেন্ট্রিকল থেকে বের হয়, এরপর আমরা আবার দেখবো। তাহলে ভেন্ট্রিকলের বেশি ফোর্স দিতে হবে না? প্রাচীর পাতলা হলে সে বেশি ফোর্স দেয় না মোটা হলে বেশি ফোর্স দেয়? মোটা হলে। তাহলে ভেন্ট্রিকলের প্রাচীর অ্যাট্রিয়ামের চেয়ে মোটা হয়, যাতে বেশি ফোর্স দিয়ে রক্তকে সে বের করতে পারে। অ্যাট্রিয়াম তো বের করে না, অ্যাট্রিয়ামের মধ্যে জাস্ট খালি রক্ত। এখন তোমাদের একটা পরের দিনের বাড়ির কাজ থাকবে, ডান ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পুরু না বাম ভেন্ট্রিকলের প্রাচীর বেশি পুরু? এইটা আবার আমাকে মুখস্থ না, যুক্তি দিয়ে বুঝাই। হ্যাঁ, আমি বলছি যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে, যুক্তি দিয়ে বুঝাই দিতে হবে। আচ্ছা, আমরা যখন আবার শিখবো তখন বুঝতেই পারবো যে হ্যাঁ কি কারণে বেশি পুরু হতে পারে। আগে দেখি, লেকচারটা করলে ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা দেখি, সবই আমরা এখনই দেখবো।
তারপর সবই ক্লিয়ার হয়ে যাবে কোনটা থেকে কই যায় আর কেন কোনটা শুরু হয় সব। আমরা চিন্তা করি দেহের বিভিন্ন জায়গায় বিভিন্ন কোষ ছড়ায়, ঠিক আছে, উপরে নিচে সব জায়গায় বিভিন্ন কোষ আছে। আর একটু বড় করে দেখাই একটা কোষ। তো এই কোষের মধ্যে ধরো সাপোজ শ্বসন হচ্ছে, সব কোষেই শ্বসন হচ্ছে, আমরা সাপোজ এই কোষে শ্বসন হচ্ছে ধরলাম। তো এই কোষে শ্বসন হইলে এই কোষ থেকে কি তৈরি হবে, কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড। তো দেহের সব কোষেই তো শ্বসন হচ্ছে আর সব কোষেই কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে। সেই কার্বন ডাই অক্সাইড গুলোকে নিষ্কাশন করা লাগবে, তাই না? বাইরে ফুসফুসের মাধ্যমে বাইরে বের করে দেওয়া লাগবে। এখন কোষ থেকে কার্বন ডাই অক্সাইড সরাসরি ফুসফুসে আসতে পারে না, কারণ কার্বন ডাই অক্সাইড আসে রক্তনালীর মাধ্যমে। রক্তনালী তো আগে ফুসফুসে যায় না, আগে হৃৎপিণ্ডে আসে। তাহলে রক্তনালীর মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গুলো আগে হৃৎপিণ্ডে আসে। তো এইরকম ধরলাম রক্তনালী আছে এই দিক দিয়ে। এই যে রক্তনালী গুলো, যেগুলো কোষ থেকে এসে হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করে, এই দিক দিয়ে না, ধরো এই দিক দিয়ে দেখাই। এই জায়গা দিয়ে ধরো রক্তনালীটা হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এইটা একটা রক্তনালী। এখন এই যে একটা রক্তনালী আসছে এরকম না, এদিকে আরো কোষ আছে, সেই কোষ থেকে আরো রক্তনালী আসতেছে, এদিকে আরো কোষ আছে, সেগুলো থেকে আরো রক্তনালী আসতেছে। এরকম করে অনেক রক্তনালী কার্বন ডাই অক্সাইড নিয়ে এসে 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 সবগুলো একসঙ্গে এখানে মিলিত হচ্ছে, তাই না? এটা তাহলে মেইন নালী। তো এই যে রক্তনালী যেগুলো কোষ থেকে আসে সেইগুলোকে বলা হয় শিরা। যেগুলো কোষ থেকে আসছে সেগুলোকে বলা হয় শিরা বা ভেইন। তাহলে এইটা একটা শিরা বা ভেইন, এইটা একটা শিরা বা ভেইন, এইটা একটা শিরা বা ভেইন, এই দিক থেকে ধরো আরো শিরা বা ভেইন আসছে, এসে সব মিলিত হয়েছে এইটাই। তাহলে এই যে নালীটা, এইটা এইটা তো সবগুলোর মিলনস্থল, সেই জন্য এইটাকে বলা হয় মহাশিরা। তো শিরার ইংরেজি হলো ভেইন, আর মহাশিরার ইংরেজি হলো ভেনা ক্যাভা। ভেনা ক্যাভা, ভেইন মানে শিরা আর ভেনা ক্যাভা মানে মহাশিরা। ক্লিয়ার? আচ্ছা, এখন নিচের কোষগুলো থেকে এইরকম একটা মহাশিরা আসছে, উপরের কোষগুলো থেকে আরো একটা মহাশিরা আসছে না, তাই না? তাহলে উপরেও বিভিন্ন কোষ আছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে বিভিন্ন শিরা এসে 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 ধরলাম এই শিরাটা মিলিত হয়ে গেল, এইটা হলো মেইন শিরা। তাহলে এইটাও একটা, এটা একটা মহাশিরা। মহাশিরার ইংরেজি কি? ভেনা ক্যাভা অর ভেইন। এখন এই দিক থেকে আরেকটা আসছে না, উপরের সবই ডান বাম সব জায়গা থেকেই আসছে, এদিক থেকেও আসছে। তো এই জায়গায় এসে ধরো ভেনা ক্যাভাটা। এখন তাহলে ভেনা ক্যাভা বা মহাশিরা দুইটা হয়ে গেল না, একটা উপরের একটা নিচে। সেই জন্য এই দুইটাকে আবার দুইটা নাম দেওয়া হয়। উপরেরটাকে বলা হয় ঊর্ধ্ব মহাশিরা বা সুপেরিয়র ভেনা ক্যাভা, সুপেরিয়র মানে উপরে। আর নিচেরটাকে বলা হয় নিম্ন মহাশিরা বা ইনফিরিয়র ভেনা ক্যাভা। হ্যাঁ, মহাশিরা দুইটাই আসে। শিরা তো আরো অনেক আছে, তারা তো মহাশিরা, মহাশিরা দুইটাই হবে। এখন এরা কোথায় আসছে? নাম অ্যাট্রিয়ামে, তাই না? আচ্ছা, আমি এটার কারণে তো লেখাই মুশকিল হয়ে যাচ্ছে। সংক্ষেপে আমি লিখলাম রাইট অ্যাট্রিয়াম, আর হ্যাঁ, তো ওটা বুঝে নিন। এইটা হইলো রাইট ভেন্ট্রিকল, এইটা হইলো লেফট ভেন্ট্রিকল, এইটা হইলো লেফট অ্যাট্রিয়াম। বুঝতে পারছো তো? তাহলে আবার আগে জায়গায় ঠিক আছে, আজকে তো অনেক আস্তে আস্তে বলছেন, বোঝার কথা, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট, সব মনে রাখা লাগবে মাথায়। আর যদি একটু না বুঝে মুখস্থ করতে চাও তাহলে শেষ। এখন কার্বন ডাই অক্সাইড এই দিক দিয়ে আসতেছে, কার্বন ডাই অক্সাইড এদিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে দিক দিয়ে এই জায়গায় কার্বন ডাই অক্সাইড চলে আসছে। এই হলো আসা কার্বন ডাই অক্সাইড। আবার এদিক দিয়েও কার্বন ডাই অক্সাইড আসতেছে, এদিক দিয়েও কার্বন ডাই অক্সাইড আসছে। তো এই যে যত কার্বন ডাই অক্সাইড আসলো সেখান থেকে সব কার্বন ডাই অক্সাইড গুলোকে বাইরে বের করে দিতে হবে। তার জন্য কি হৃৎপিণ্ডেই থাকবে না ফুসফুসে যাইতে হবে? ফুসফুসে যেতে হবে। তাহলে কার্বন ডাই অক্সাইড গুলোকে ফুসফুসে পাঠাতে হবে। এখন ফুসফুসে পাঠানো সহজ কার জন্য?
অ্যাট্রিয়াম থেকে পাঠানো সহজ না ভেন্ট্রিকল থেকে পাঠানো? ভেন্ট্রিকল কারণ চাপিয়ে দেবে, বেশি প্রেসার দিতে পারবে। তাহলে এই কার্বন ডাই অক্সাইড গুলো এখন ভেন্ট্রিকলে চলে আসবে। আর ভেন্ট্রিকল থেকে ফুসফুসে যাওয়ার জন্য একটা নালী আছে। ধরো এইটা হলো মানুষের ফুসফুস, যদিও ফুসফুস দুই পাশে দুইটা থাকে, তার বোঝানোর সুবিধার্থে পাশাপাশি উপরে আঁকালাম। এই ধরো একটা ফুসফুস, আর এই দিকে ধরার একটা ফুসফুস আছে, যদিও থাকে তিনটা দুই পাশে। তো এইখান থেকে কার্বন ডাই অক্সাইড নিতে আসলো, এসে এই কার্বন ডাই অক্সাইড ভেন্ট্রিকল থেকে এখন যাবে ফুসফুসের মধ্যে। ফুসফুসের মধ্যে এগুলোকে নিয়ে যাওয়ার জন্য এইরকম একটা নালী আছে। এই নালীটা পরবর্তীতে কয়টা ভাগে ভাগ হবে বলো দেখি? এই ফুসফুস তো দুইটা, তাহলে নালীটা ভাগ হবে দুইটা ভাগে। দুইটা ভাগে ভাগ হয়ে একটা নালী এই ফুসফুসে যায়, একটা নালী এই ফুসফুসে যায়। তো এই নালীর মধ্যে দিয়ে তাহলে কি আসছে? কার্বন ডাই অক্সাইড দেখে থেকে আসছিল, এই কার্বন ডাই অক্সাইড গুলো এই নালীর মধ্যে দিয়ে দুই ফুসফুসে চলে আসছে। এখন ফুসফুস থেকে আমরা যখন নিঃশ্বাস ছাড়ি তখন কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়। কি কারণে আমরা নিঃশ্বাস ছাড়ি, কিভাবে বের হয়ে যায়, সেটা আমরা পঞ্চম অধ্যায়ে করছি। আবার নিঃশ্বাসের পরের পরই আমরা আবার প্রশ্বাস নিই, তাই না? তখন দেহের মধ্যে কি ঢোকে? অক্সিজেন। তাহলে এইবার বাইরে থেকে অক্সিজেন, তাহলে এদিকে অক্সিজেন ঢুকছে, ওদিকে অক্সিজেন ঢুকছে, আমি পিজি না করে একটাই বললাম। এই অক্সিজেন সারা দেহে ছড়াই দিতে হবে। সারা দেহে ছড়াই দেওয়ার উপায় কি? হৃৎপিণ্ড থেকে সারা দেহে ছড়াতে হবে। তাহলে আগে হৃৎপিণ্ড দিতে হবে। এখন অক্সিজেনটা হৃৎপিণ্ডে যাবে, যাওয়ার জন্য দিলাম হ্যাঁ এখানে নালী আছে। এই নালীটা হৃৎপিণ্ডের মধ্যে কোথায় ঢোকা সহজ? ভেন্ট্রিকলে ঢোকা সহজ নাকি অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম বা অ্যাট্রিয়ামে ঢোকা সহজ? কারণ তাহলে এই নালীটা এসে লেফট অ্যাট্রিয়াম বা বাম অ্যাট্রিয়ামের মধ্যে ঢুকে, আর এই নালীর মধ্যে দিয়ে কি আসছে? কার্বন অক্সিজেন। ধন্যবাদ। তাহলে অক্সিজেন এদিক দিয়ে এসে অ্যাট্রিয়ামে ঢুকে বলছে। এখন তো অক্সিজেন ছড়াতে ছড়াই গেলে, কিন্তু অ্যাট্রিয়াম থেকে ছড়ানো সহজ না ভেন্ট্রিকল থেকে ছড়ানো সহজ? ভেন্ট্রিকল থেকে ছড়ানো সহজ। তাহলে অক্সিজেনও আবার একই হবে, কার্বন ডাই অক্সাইড যখন ভেন্ট্রিকলে এসে তারপর ফুসফুসে গেছে, অক্সিজেনও ভেন্ট্রিকলে ঢুকবে, ভেন্ট্রিকলে ঢুকে তারপর সারা দেহে ছড়াবে। বুঝতে পারছি? এখন সারা দেহে ছড়ানোর জন্য আবার আরো একটা আলাদা নালী আছে। এইটার আবার নাম আছে, আসতেছি ওয়েট। এইটার এই জায়গাটায় উপরে যাওয়ার জন্য তিনটা ছোট ছোট নালী আছে, এগুলো কি নাম আছে, এগুলো আমরা পরে শিখবো। আর নিচেও আরো তো নিচে নামছি, এবং নিচে নেমে বিভিন্ন দিকে এটাও ছড়াই গেছে, অনেক ছড়াইতে। এখন এই যে নালীগুলো ছড়ায় যে জিনিসগুলো আসলো, এরা অক্সিজেন নিয়ে আসতেছে না কার্বন ডাই অক্সাইড নিয়ে আসছে? অক্সিজেন। তো আমরা তো সেই ছোটবেলা থেকে পড়ে আসছি, যারা কোষে অক্সিজেনকে নিয়ে আসে তারা হলো ধমনী। তাহলে এই যে নালীগুলো, এই নালীগুলো হলো ধমনী, তাই না? ধমনীকে ইংরেজিতে বলা হয় আর্টারি। তাহলে এই যে যেটা মেইন নালী ছিল, যেখান থেকে ধমনী জন্ম হয়েছে, এই মেইন জিনিসটার নাম কি হবে? একইভাবে মহাধমনী। আর ধমনীর ইংরেজি আর্টারি। যেরকম শিরার ইংরেজি ছিল ভেইন, এটার নাম হচ্ছে ভেনা ক্যাভা। ধমনীর ইংরেজি আর্টারি, তাহলে মহাধমনীর ইংরেজি আর্টা ক্যাভা পাওয়া উচিত। কিন্তু মহাধমনীর ইংরেজি হলো অ্যাওর্টা। আর্টা থেকে অ্যাওর্টা। ওকে, এখন অ্যাওর্টা উপরে আর নিচে ভাগ হয় নাই, অ্যাওর্টার দুই দিকে ভাগ হয়েছে। মানে সামনে একটা অংশ, যদি আমরা সাইড থেকে দেখি তাহলে দেখা যাবে সামনের দিকে একটা অংশ চলে গেছে, পেছনের দিকে একটা অংশ চলে গেছে। এই চলে যাওয়া অংশের নাম ডরসাল অ্যাওর্টা, যেটা ক্রিক পড়ার সময় আমরা আঁকাইছিলাম 9 10 দিকের সাথে। ইনফিরিয়র ভেনা ক্যাভা আর ডরসাল অ্যাওর্টা থাকি, মনে পড়ে কিছু চিত্র, পরে আমরা দেখলে আবার মনে করবে। আচ্ছা, আপাতত সেটা বাদ দিই। এইটুকু তো আমরা বুঝছি এখানে কি হয় না হয়। তাহলে হৃৎপিণ্ডের মোটামুটি রক্ত সংবহন এরকম। আচ্ছা, তাহলে এবার বইয়ে খেয়াল করো, বইয়ে তো হৃৎপিণ্ডের গঠন দেয়া আছে। প্রথমে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সমূহ, প্রকোষ্ঠ আমরা পেরে ফেলছি। এরপরে এখানে কিছু কপাটিকা থাকে, কপাটিকা গুলো দেখি। এই জায়গায় আমরা তো আঁকানোর সময় একটা কপাটিকা আসছিলাম, কারণ আগে তো আমরা নালী তো পরে আসছি।
তো এই দিক দিয়ে আরো একটা কপাটিকা মানেই তো একটা গেটের মতো, তো গেটের তো আর একটা পাল্লা হয় না, এখানেও কপাটিকা আছে, এখানেও কপাটিকা আছে। তো এই কপাটিকাটা ডানে থাকে, এইটার নাম হইল ট্রাইকাস্পিড কপাটিকা। আর এই কপাটিকাটা বামে থাকে, তাই আমরা মনে রাখবো যেহেতু বামে আছে এটার নামই হলো বাইকাস্পিড অথবা নর্থে মাইট্রাল। তাহলে বাইকাস্পিড বা মাইট্রাল থাকে বামে আর ট্রাইকাস্পিড থাকে ডানে। এখন ট্রাইকাস্পিড বাইকাস্পিড বলতে কি বোঝায়? কাস্প শব্দের অর্থ হলো পাল্লা, দরজার পাল্লা। তাহলে বাইকাস্পিড মানে দুই পাল্লা। যদি আমরা এই জিনিসটা এইভাবে দেখি, মানে এগুলো তো আসলে আর্টকে আমরা এইভাবে রাখছি, এইরকম একটা নালী আছে, তখন দেখা যাবে যে এই জায়গায় দুইটা পাল্লা আছে, বা এইটা ধরো একটা প্রকোষ্ঠ, এইটা ধরো একটা প্রকোষ্ঠ, অলিঞ্জন ডিভাই মাঝখানে এইরকম পাল্লা থাকে। আর যদি এরকম হয় দুই পাল্লা না হয়ে তিন পাল্লা হয় এইরকম, তখন এটাকে বলা হয় বাইকাস্পিড। তো ঘটনা ওই একই, এখানে তিনটাই খুলে যাবে বা তিনটাই বন্ধ, এখানে দুইটা খুলে দুইটা বন্ধ হয়। তো তাহলে কপাটিকা গুলোর কাজ কি? কাজ এটাই, ট্রাইকাস্পিডের কাজ হলো রক্তকে ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে প্রবেশ করানো আর বিপরীত প্রবাহ হতে না দেয়া। কারণ যখনই রক্ত এটা ছেলে ঢুকে, ঢুকার পরে তো এটা অটোমেটিক আবার বন্ধ হয়ে যায়, রক্ত তো আর ব্যাক করতে পারে না। আবার বাইকাস্পিডের কাজও সেম, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্তকে প্রবেশ করানো আর ব্যাক ফ্লো যাতে না হয় সেটা নিশ্চিত করা। এটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখানে আরো কিছু কপাটিকা আছে, আরো কিছু নালী আছে, এইসব আমরা একটু পরে দেখতেছি। আগে আমরা শিখে নেই যে কোন শিরার নাম কি। এখানে আমরা মহাশিরা আর মহাধমনী এইগুলোর তো নাম চিনে ফেলেছি। এই যে সবুজ সবুজ দুইটা নালী আছে, এইগুলোর নাম তো এখনো দেখি নাই, এইগুলোর কোনটার নাম কি হতে পারে? আমরা এখানে একটা কথাকে মনে রাখি যাতে গুলায় না যায়, আমরা সারা জীবন এটা মনে রাখবো, তাহলে গুলায় যাবে না। সারা জীবন মনে রাখবো যেটাই হৃৎপিণ্ডে প্রবেশ করে, প্রবেশ হয় কি দিয়ে? স দিয়ে, এইটাকে বলা হয় শিরা না ধমনী? শিরা। আর যেটা হৃৎপিণ্ড থেকে বের হয় সেইটা হবে ধমনী। এটা সারা জীবন মনে রাখা লাগবে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এসব তো ছোট বাচ্চার সংখ্যা, তাই না? আসলে তো এইটা 100% থেকে ট্রু না। মনে রাখা লাগবে যেটা হৃৎপিণ্ডে প্রবেশ করে সেটা শিরা, আর যেটা হৃৎপিণ্ড থেকে বের হয় সেটা ধমনী। তাহলে এবার আমরা খেয়াল করি, এখানে হৃৎপিণ্ডে প্রবেশ করছে, এই যে এই নালীটা কার্বন ডাইঅক্সাইড দিয়ে হৃৎপিণ্ডে প্রবেশ করছে না বের হয়েছে? প্রবেশ করছে, তাহলে এটা শিরা বলছি। আবার এই অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ড থেকে প্রবেশ করছে না বের হয়েছে? বের হয়েছে, তখন এটাকে ধমনী বলছি। তাহলে এবার এই ক্ষেত্রে খেয়াল করি কোনটা হৃৎপিণ্ড থেকে বের হয়েছে আর কোনটা প্রবেশ করছে? কার্বন ডাইঅক্সাইড আলাদা বের হয়েছে, তাহলে এইটাকে বের কিন্তু আমরা বলি ধমনী, এইটাকে আমরা বলবো ধমনী। আর এইটা হৃৎপিণ্ডে প্রবেশ করছে, তাহলে এইটাকে আমরা বলবো শিরা। এখন কি শিরা? যেহেতু এটা ফুসফুসের মধ্যে প্রবেশ করে, তাই এটাকে আমরা বলবো ফুসফুসীয় ধমনী বা পালমোনারি ধমনী। ল্যাটিন ভাষায় পালমোন শব্দের অর্থ হলো ফুসফুস। তাহলে যেটা হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করছে এইটাকে বলা হয় পালমোনারি শিরা। ক্লিয়ার? আমরা হৃৎপিণ্ডের দেখাই সবাইকে, দেখো আদনান আর কাব্য তোমরা আরো ভালো করে দেখো। আমরা হৃৎপিণ্ডের এই যে প্রথমে যে জিনিসগুলো আছে এগুলো সব পড়ছি, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ পড়ছি, প্রকোষ্ঠ পর্যন্ত আজকে পড়বা। কপাটিকার একটা শর্ট আছে, সব কপাটিকা তোমরা দেখি নাই, তো সবগুলো কপাটিকা আমরা পরের দিন পড়বো। আর এখন আমরা যে জিনিস পড়ছি তার সাথে রিলেটেড একটা জিনিস আছে, এইটার নাম হলো হৃৎপিণ্ডের এর পরের টপিক, কপাটিকার পরের টপিক, এইটার নাম হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। সংবহন এইটা আমরা এখন পড়বো, হ্যাঁ। এবং এইটার নিচে কিছু ফ্লো চার্ট দেওয়া আছে, সংবহন কয় রকম হয়, কি হয়। সংবহন আমরা পড়ে ফেলছি। এরপর আছে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র আমরা পড়বো না এখন, কার্ডিয়াক চক্র আবার স্কিপ করে, মায়োজেনিক নিয়ন্ত্রণ স্কিপ করে, এগুলো আমরা পরের দিন পড়বো। এই জায়গায় দেখো দেওয়া আছে রক্ত সংবহন পদ্ধতি। পদ্ধতি, এই পদ্ধতি 4 রকম রক্ত সংবহন পদ্ধতি দেওয়া আছে, 1 2 3 4 রকম। এই 4 রকম রক্ত সংবহন পদ্ধতি এখন শিখে তারপর আসতে পারছি। আমরা এখন করতেছি হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন। সংবহন মানে হলো পরিবহন, হ্যাঁ, এসব তো আমরা বুঝছি। এইখানেই সংবহন মানে
পরিবহন। তো রক্ত পরিবহন কয়টা পথে হয় এটা দেখা লাগবে আমাদের। যদি আমরা দেহের সাথে খেয়াল করি, ধরো এগুলো দেহের কোষ, তাই না? দেহের কোষ থেকে রক্ত কিসের মাধ্যমে হৃদপিণ্ডে প্রবেশ করে? কার্বন ডাই অক্সাইড শিরার মাধ্যমে। শিরা দিয়ে সেই কার্বন ডাই অক্সাইড ডান অ্যাট্রিয়ামে আসে, ডান অ্যাট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে আসে। এইটুকু একটা পার্ট। এরপরে যেটুকু আছে সেটুকু কি দেহের সাথে সংযোগ নাকি ফুসফুসের সাথে সংযোগ? ফুসফুসের সাথে। কোনটুকু? এই যে ধরো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত লিখিলাম, ধরো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আছে হলো রাইট ভেন্ট্রিকলে। রাইট ভেন্ট্রিকল থেকে সেটা কোন নালীতে যাচ্ছে? এটার নাম কি? পালমোনারি পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী দিয়ে এইটা ফুসফুসের মধ্যে চলে যায়। এখন ফুসফুসে গিয়ে তো কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, আর অক্সিজেন আবার ফুসফুসে আসে। অক্সিজেন, সেই অক্সিজেন ফুসফুস থেকে কোথায় আসে? লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে ধরো লেফট ভেন্ট্রিকল। এই যে অংশটুকু আমরা দেখলাম, তো পালমোনারি শিরা দিয়ে আসে, তুমি তো বুঝতেই পারতেছো পালমোনারি শিরা দিয়ে আসে। তো এইটুকু যেটুকু হইলো, এইটুকু শুধুমাত্র হৃৎপিণ্ড ফুসফুসের সাথে একটা সংযোগ, বর্তনীর মতো, তাই না? এইটুকুকে বলা হয় পালমোনারি সংবহন বা ফুসফুসীয় সংবহন। এটুকু ক্লিয়ার? পালমোনারি সংবহন বা ফুসফুসীয় সংবহন। এখন এই যে অক্সিজেন এই পর্যন্ত আসলো, এটুকু আমরা দেখছিলাম। এই অক্সিজেন এই দিক দিয়ে বের হচ্ছে, এটা হলো মহাধমনী। মহাধমনী থেকে বিভিন্ন ধমনীর মাধ্যমে লিখি অক্সিজেন এখন আছে লেফট ভেন্ট্রিকলে, তাই না? লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেন মহাধমনী দিয়ে, মহাধমনী থেকে আবার বিভিন্ন ধমনী হয়ে আলটিমেটলি দেহের বিভিন্ন কোষে চলে গেছে, কোষে। তারপর কোষে তো শ্বসন হয়েছে। শ্বসন হলে কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। এই প্রথমে আমরা শিখছিলাম ওই কথাগুলো। কার্বন ডাই অক্সাইড কি দিয়ে আসে? প্রথমে শিরা, তারপর মহাশিরা, ঊর্ধ্ব নিম্ন মহাশিরা দিয়ে এক সময় রাইট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে, তারপর রাইট ভেন্ট্রিকলে যায়। তো এইটুকু এইটুকু তাহলে মানুষের মেইন সিস্টেমের সাথে রক্ত সংবহন। মেইন সিস্টেম মানে আমরা মেইন দেহ বা দেহের কোষকে বুঝি না, এটাই তো আমাদের সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এই জন্য এইটাকে বলা হয় সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহন। তাহলে সংবহন কয় রকম হইল? দুই রকম। তো সংবহন আরো এক রকম আছে, কারণ খেয়াল করো যে এই জায়গায় কি হয়েছে, হৃৎপিণ্ডে থেকে অক্সিজেন আসতেছে, এসে দেহের বিভিন্ন কোষে যাচ্ছে। যদি না যাইতো, ধরো এই যে এখানে আমি তো এটা মুছে দিচ্ছি, ধরো কোনো কারণে এই ধমনীটুকু নাই, কোষে যাচ্ছে না, তাহলে কি সমস্যা হবে? তাহলে কোষে তো শক্তিও উৎপন্ন হবে না, কোষগুলো বেঁচেও থাকবে না, কোষ সব মরে যাবে। তাহলে সমস্যা, যে কোনো কোষের জন্য অক্সিজেন সাপ্লাই বাড়তে থাকে। তাহলে তোমাদের মাথায় একটা জিনিস আসার কথা, হৃৎপিণ্ডের এই মাসল গুলো বা পেশিগুলো, আমরা বলি পেশি টিস্যু। পেশি টিস্যু মানে কি? পেশির কোষ না, অনেক কোষ মিলে আসলে টিস্যু। তাহলে এই কোষগুলোর কিছু দরকার আছে না? দরকার আছে, অক্সিজেন দরকার আছে, শক্তি দরকার আছে, তার জন্য অক্সিজেন দরকার আছে। এই কোষগুলো কি অক্সিজেন পাইছে? পাই নাই তো। সব অক্সিজেন তো দেহের সব কোষকেই বিলাই দিচ্ছে, উপরে নিচে ডানে বামে। না, আলাদা তো কোনো নালী দেওয়া হয় না, এইগুলো তো আলাদা আছে। কিসে নিবে মানে? অক্সিজেন তো শোষণের মধ্যে কিছুর মধ্যে ঢুকে যায়। এগুলো তো এইগুলো তো এইগুলো তো ব্যাপনের মতো ঢুকে, তাই না? সেটা তো আমরা পড়ে আসছি যে অক্সিজেনের চাপ বেশি থাকে, কম থাকে, কম বেশি চাপ থেকে কম থাকে, ব্যাপনের মাধ্যমে ঢুকে যায়, তার জন্য নালী থাকে। এই জায়গাতে একটা নালী আছে, এইটা হলো এখানকার মেইন কথা। এই জায়গাতে যে নালী আছে, ধরো এই এই যে মহাধমনী আছে, মহাধমনী থেকে একটা নালী তৈরি হয়েছে এইরকম, বেশি খরচা। মহাধমনী থেকে একটা নালী তৈরি হয়েছে। এই নালীটা তাহলে কি নিয়ে আসতেছে? মহাধমনী থেকে আসতেছে, এখান থেকে অক্সিজেন সে নিয়ে আসতেছে। এই অক্সিজেন গুলোকে সে হৃৎপিণ্ডের প্রাচীরে সাপ্লাই দেয়, তাহলে হৃৎপিণ্ডের প্রাচীর অক্সিজেন পেয়ে যাবে। আবার হৃৎপিণ্ডের প্রাচীরে যে কার্বন ডাই অক্সাইড গুলো তৈরি হবে, সেই কার্বন ডাই অক্সাইড গুলো এইখান থেকে আবার বের হবে, বের হয়ে এক সময় এই দিক দিয়েই মহাশিরার সাথে মিলিত হবে, মিলিত হয়ে এই দিক দিয়ে আবার হৃৎপিণ্ডের মধ্যে প্রবেশ করবে। মানে যার হৃৎপিণ্ডের পেশিগুলোকে সাপ্লাই দেওয়ার জন্য বা হৃৎপিণ্ডের প্রাচীরকে সাপ্লাই দেওয়ার জন্য একটা পথ সৃষ্টি হয়েছে। রক্ত চলাচলের পথকেই আমরা বলি রক্ত সংবহন। তাহলে এইটাকেও বলা হয় আরেকটা সংবহন। এখন জাস্ট আমরা এই দুইটা ধমনীর নাম জানি, ধমনী আর শিরা। হৃৎপিণ্ড মানেই
করোনারি, আমরা 9-10 এই শব্দটা মনে হয় করে আসছিলাম, করোনারি হৃদরোগ, করোনারি অমক, করোনারি ধমনী হলো এটা, অক্সিজেন নিয়ে আসে হৃৎপিণ্ড থেকে বের হয়। তাহলে এইটা হলো করোনারি ধমনী। আর অক্সিজেন নিয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে আসছে, সেখান থেকে এইটা আবার বের হয়েছে, বের হয়ে আবার হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে, প্রবেশ করে যেটা সেটা শিরা। তাহলে এইটার নাম হবে করোনারি শিরা। প্রবেশ মানে তো হৃৎপিণ্ডে প্রবেশ, কার্বন ডাইঅক্সাইড হৃৎপিণ্ডে প্রবেশ করতেছে না, এটা দিয়ে এখান থেকে বের হচ্ছে, এই কোষ থেকে যেরকম হয়েছে এখান থেকে বের হচ্ছে, হৃৎপিণ্ডে প্রবেশ করছে। হ্যাঁ, এখানে এই কোষগুলোতে আবার দেখো অক্সিজেন আসতেছে, এসে এই কোষগুলোতে শ্বসন হচ্ছে, শ্বসন হয়ে তো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, সেই কার্বন ডাইঅক্সাইড আবার বের হচ্ছে, একই রকম এর মতোই গাছখালি হৃৎপিণ্ডের প্রাচীর। যেহেতু করোনারি ধমনী দিয়ে আসে, এসে হৃৎপিণ্ডের প্রাচীরে যায়, তারপর করোনারি শিরা দিয়ে আবার বের হয়, তারপর রাইট আর্ট্রিয়ামে যায়, সেই জন্য এই সংবহনকে বলা হয় করোনারি সংবহন। এই সংবহনকে বলা হয় করোনারি সংবহন। ক্লিয়ার? লাস্ট, আমরা যে খাদ্যগুলো খাই, সেই খাদ্যগুলো সবগুলো ক্ষুদ্রান্ত্র থেকে যকৃতে দিয়ে জমা হয়, তাই না? যকৃতে, এই কিন্তু আমরা পড়ে আসছি 9-10, যকৃতের কাজ হলো বিভিন্ন কিছু সঞ্চয় করে রাখা, আমিষ সঞ্চয় করে, শর্করা সঞ্চয় করে, চর্বিও সঞ্চয় করে, ভিটামিন সঞ্চয় করে, সব কিছু ক্ষুদ্রান্ত্র থেকে আগে যকৃতে যায়। হ্যাঁ, আমরা একটা সহজ চিত্র দেখি। ধরো এইটা হলো একটা মানুষ খাচ্ছে পাকস্থলী, পাকস্থলীতে খাওয়ার পরে এই যে ক্ষুদ্রান্তে পরিপাক হচ্ছে, পরিপাকে ক্ষুদ্রান্তের মধ্যে শোষণ হচ্ছে, শোষণ হওয়ার পরে শোষিত খাদ্য উপাদানগুলো একটা শিরার মাধ্যমে যকৃতে এসে জমা হয়, তারপর যকৃৎ থেকে আবার এক সময় হৃৎপিণ্ডের মধ্যে যায়, হৃৎপিণ্ড থেকে আবার সারা দেহে ছড়ায় পড়ে। তাহলে এইখানে কি রক্ত সরাসরি হৃৎপিণ্ডে আসছে? আগে যকৃতে গেছে, গিয়ে খাওয়ার গুলোকে জমা করছে, তারপরে হৃৎপিণ্ডে ব্যাক করছে। তো যখন যে শিরা দিয়ে, এই যে এইটা একটা শিরা, যে শিরা দিয়ে রক্ত যকৃতে আসে, যকৃতে এসেই তো রক্তের শেষ না, যকৃতে জাস্ট কিছু সময় থামছে, এটাকে আমরা বলি পোর্ট করছে, পোর্ট। তোমরা তো বন্দরে কি হয়, মালামাল খালাস হয়, রিলিজ হয়, তুমি দেখছো চট্টগ্রাম পোর্ট। তো এই শিরাটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। এই শিরাটাকে বলা হয় হেপাটিক পোর্টাল শিরা। আর এই যে উপরের যে শিরাটা, এই শিরাটা যকৃৎ থেকে হৃৎপিণ্ডের মধ্যে রক্তকে ঢুকাইছে, তো হৃৎপিণ্ডের মধ্যে এটা প্রবেশ করছে, তো এটা মেনলি শিরা, তো এটা যকৃৎ থেকে আসছে, হেপাটিক মানে যকৃৎ, আমরা সেই করে আসছি হেপাটাইটিস করার সময়। তাই এই শিরাটাকে বলা হয় হেপাটিক শিরা, এটা তো পোর্ট করে নাই, হেপাটো বা যকৃৎ থেকে সরাসরি আসছে, এজন্য হেপাটিক শিরা, তাই এটা হেপাটিক পোর্টাল শিরা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি যে পরিপাক অঙ্গ সমূহ থেকে বা ক্ষুদ্রান্ত্র থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে রক্ত আগে যকৃতে আসে, তারপর যকৃৎ থেকে আবার হেপাটিক শিরা দিয়ে হৃৎপিণ্ডে আসে, এইটাকে বলা হয় পোর্টাল সংবহন। তাহলে সংবহন কয় রকম হলো? 4 রকম। সিস্টেমিক সংবহন সাধারণ, যেটা ফুসফুসের সাথে, পালমোনারি সংবহন, তারপর করোনারি ধমনী আর করোনারি শিরা দিয়ে করোনারি সংবহন, আর যকৃতে এসে তারপর যকৃৎ থেকে হৃৎপিণ্ডে আসে, হেপাটিক পোর্টাল শিরা দিয়ে যকৃতে, তারপর যকৃৎ থেকে হেপাটিক শিরা দিয়ে হৃৎপিণ্ডে, এটা হলো পোর্টাল সংবহন। তাহলে 4 রকম সংবহন। এই যে আমি গতিপথ লিখে দিচ্ছি, বইও দেখবা যে কালার দিয়ে গতিপথ লেখা আছে, আজকে তোমাদের বাড়ির কাজ হলো এই গতিপথ লিখে নিয়ে আসা। হ্যাঁ, পরের দিন আমি চেক করবো সবাই বুঝে দিচ্ছে লিখছো কিনা।